আমরা আমাদের প্রিয় নেতা হুমায়ুন ভাইকে পেয়েছি। আমরা আজকে তার হয়ে কাজ করবো গোটা বাংলায়। আমি এই মুহূর্তে দমকলবাসী যারা উপস্থিত আছেন তাদেরকে আমি জানাতে চাই, আপনারা সকলে হুমায়ুন ভাইয়ের সাথে আছেন তো? হুমায়ুন ভাইয়ের সাথে আছেন তো? আরো জোর বলুন। হ্যাঁ, আমরা আগামী বিধানসভায় আমরা এখানে হুমায়ুন ভাই যে প্রার্থী হবে তাকে জিতাতে পারবো তো? আমরা আমাদের হুমায়ুন ভাই অপেক্ষা করছে আপনাদের কথা শোনানোর জন্য। আমরা আবার বলতে চাই, জাতীয় উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জাতীয় বলুন, জাতীয় উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জাতীয় উন্নয়ন পার্টি জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার। ধন্যবাদ দাদা। এবার আমাদের সবার প্রিয় তহিদুর রহমানকে আমি চাইবো হরিহর বিধানসভা যিনি দায়িত্ব সামলাচ্ছেন কিছু বলার জন্য। দাদা প্লিজ। সির্ফ 2 মিনিট। আমি দক্ষিণ দিনাজপুর জেলার সেই হরিরামপুর বিধানসভা, কিন্তু বাস করি ভাকুড়িতে, বহরমপুরের ভাকুড়িতে। আজকে যখন সকালবেলা রওনা হব তো কিছু কথা শুনেছি, ওই কথাটুকু বলার জন্য আমি সেই 2 ঘন্টা ধরে ছটফট করছি। সেটা হচ্ছে বহরমপুরে অভিষেক ব্যানার্জি আসছে, হুমায়ুন কবির সাহেবের মিটিং থাকা যাবে। মাঠে গিয়ে মাছি গুনবি, মাছি আমাকে বলা হয়েছে। আমি বলতে চাইব বিশেষ করে মিডিয়াদের, আপনারা দেখিয়ে দিন সমস্ত চ্যানেল, সমস্ত টিভি, সমস্ত মোবাইলে যারা বলেছে হুমায়ুন কবির সাহেবের মিটিং ফাঁকা যাবে যেহেতু অভিষেক ব্যানার্জি আছে বহরমপুরে। তাই ওই অন্ধদের বলবো, অন্ধরা তাদের চোখ খুলে যান, মিডিয়ারা পৌঁছে দিন ওই অন্ধদের চোখ পর্যন্ত। আমার বলা বক্তব্য শেষ। আমি মিডিয়াদের কাছে অনুরোধ করছি, ছড়িয়ে দিন সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দাদা। যত উন্নয়ন পার্টি জিন্দাবাদ। দেখুন, এবার আমরা চাইবো আমাদের যে মইনুল রানারা বাবরি মসজিদের সম্বন্ধে কিছু বলবেন। আজ আমরা দেখছি বাবরি মসজিদের নিয়ে কত রকমের কথা, কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে জানতে হবে। শুধু বাবরি মসজিদ সেখানে হচ্ছে না, সেখানে হচ্ছে একটা হসপিটাল, সেখানে হচ্ছে একটা ক্যাফে, সেখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট, সেখানে হচ্ছে একটা হেলিপ্যাড। এবং আমি বলে দিচ্ছি 2029-এর মধ্যে জামা মসজিদ যেমন পুরো ইন্ডিয়াতে আছে, আমাদেরও বাবরি মসজিদ হবে। আমি চাইবো মইনুলদাকে কিছু বলার জন্য, প্লিজ। একটু সামনে থেকে মিডিয়া ভাইদেরকে একটু জায়গা করে দিন প্লিজ। মিডিয়া ভাইদের একটু জায়গা করে দিন। চালো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। আমি আমার সামনে উপস্থিত সকল মানুষকে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। আজ আমার বয়স হচ্ছে 34। আমার মতো ছোট্ট ছেলেকে হুমায়ুন সাহেব যে জায়গা দিয়েছে, আমি হচ্ছি বাবরি মসজিদের ট্রেজারার। তা আমার মতো ছোট্ট ছেলেকে যদি যোগ্যতা হিসেবে উনি যদি সেই সম্মানটা দিতে পারে, আমি এই ইয়াং ছেলেদেরকে বলছি, তোমরা তোমাদের যোগ্যতা তুলে ধরো, আমরা তোমাদেরকে ভালো পোস্ট দেব। আমি দমকলে অনেক দিন ছিলাম এই ইঞ্জিনিয়ারিং কলেজে। এখানকার মানুষের ভালোবাসা আমি নিজের চোখে দেখেছি। উনাদের কথা, একটা গ্রাম্য ভাষা আমার খুব ভালো লেগেছে। আমি অন্য জায়গায় না যেতে পারলে এই দমকলে আসতে পেরে আপনাদেরকে দেখে সে পুরনো দিনের স্মৃতি আমার মনে পড়ছে। আজ আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে 2 বার পাস করেছিলাম, 2 বার এই মমতাদির আমলে।
কিন্তু আমি মুসলমান বলে আমাকে সেই চাকরি করতে দেওয়া হয়নি। অ্যাসিস্ট্যান্ট রিটেনে পাস করেছি, ইন্টারভিউয়ে পাস দিয়ে দেওয়া হয়েছে আমাকে, কিন্তু আমার অপরাধ আমি মুসলমান। দিদি মনে রেখো 2010 সালে যখন তোমাকে কেউ চিনত না, তখন রাত্রিবেলায় অন্ধকারে আমরা টর্চের লাইট মেরে তোমার জন্য দেওয়া দখল করতাম, তার প্রতিদান তুমি আমাদের এই দিয়েছো। গোটা মুর্শিদাবাদে আমরা 22টা এমএলএর মধ্যে 20টা এমএলএ তোমাকে উপহার দিয়েছি, তুমি কি দিয়েছো আমাদের? একটা ভালো বাসা দাওনি। আজ হুমায়ুন সাহেবের মতো একটা মাস্টারকে যোগ্য সম্মান দাওনি, ওনাকে স্টেজকে নামিয়ে দিয়েছো। এর প্রতিদান তোমাকে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন। দমকলের লোকরা সত্যিই খুব প্রিয়, খুব মিশুকি লোক। আমার মনে হয় এই ধরনের মিশুকি লোক আর অন্য কোথাও আছে আমার মনে হয় না। দমকলের লোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের ভালো করুক, ভগবান আপনাদের ভালো করুক। হিন্দু মুসলমান সবাই ঐক্য হয়ে থাকবেন, বিদ্বেষ ছড়াবেন না, সবাই ঐক্য হিসেবে থাকার চেষ্টা করবেন। এই বলে আমার কেউ শেষ করছি। হ্যাঁ, ঠিকই বলেছে মন্ডল দা, মোরা হিন্দু মুসলমান ভাই ভাই মোরা কাঁধে হাত দিয়ে বাঁচতে চাই। এরপরে আমি ডেকে নেবো মোহাম্মদ শাহিদুল লস্কর দাকে, বারুইপুরের বিশিষ্ট সমাজসেবী। দাদা কিছু বলার জন্য আমি ডেকে নেবো। পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেবকে অজস্র ধন্যবাদ সালাম জানাই, কারণ তিনি যে ভালোবাসা আমাকে দিয়েছেন, এই মঞ্চে স্থান দিয়েছেন, আমি আপ্লুত অভিভূত। আমি দুটো কথা বলবো। প্রধান বক্তা তার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। দমকলের মানুষকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। নবান্ন থেকে দূরবীন দিয়ে দেখো, মাঠ গেছে ভরে, তৃণমূল ঢুকে গেছে ঘরে। 2026-এ করতে গেলে সরকার হুমায়ুন কবির সাহেবকে দরকার। বুঝতে হবে আমাদের, এইরকম একটা সংগ্রামী নেতা, সংগ্রামী অভিভাবক আমরা খুঁজছিলাম। সেই জন্য আমরা প্রত্যেকে মাথায় রাখতে হবে, যখন আমাদের পার্টির চেয়ারম্যান বক্তব্য রাখবেন, এখান থেকে এমন আওয়াজ তুলবেন, হাততালির আওয়াজ, যেন ওই অফিসের সবাই গিয়ে পৌঁছে যায়। বিজ্ঞানসম্মত কথা বলছি আমি, যেটা হলো হাত তালি যদি দেন, আপনাদের শরীর, মন, মানসিকতা সব ভালো থাকবে। সেই জন্য আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে হুমায়ুন সাহেবের পাশে থেকে আমরা সৈনিক হিসেবে কাজ করব। এই লড়াই এবং অঙ্গীকার দমকলের সভা থেকে আমাদের দিতে হবে। ধন্যবাদ। জনতা পার্টি জিন্দাবাদ। এবার আমি ডাকবো আমাদের প্রিয় ফকিরউদ্দিন দাকে কিছু বলার জন্য। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। जय जवाहर, जय किसान। और इंडियन पार्टी হুমায়ুন কবির দ্বারা, আমি বাংলা ভাষী নাই দাদা, আমি কিন্তু বাংলার জামাই। আমি চেষ্টা করবো একটু বাংলায় বলার, যদি ভুল হয় তো ক্ষমা করবেন। আজকে হায়দ্রাবাদ থেকে আসছে, কেউ বলছে শের আয়া, কেউ বলছে বেঙ্গল থেকে শের নিয়ে এসছে। আমি বলছি হুমায়ুন কবির শেরও আছে, হযরত আলীও আছে, অর্জুন নকুল সহদেব সব আছে ইনি। কিন্তু আপনাদের সহযোগ এবং ইনাকে সেফটি রাজনীতিকে যে ইনি উন্নয়ন পার্টি করেছেন, আমি ইনার কাছে আবেদন করব যে তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমাত। আপনি খুবই মাদার মসজিদটা নাই, এই যে জনসাধারণ বাংলা আপনার জন্য দাঁড়িয়ে শুনছে যে হুমায়ুন কবির এসছে, আমি এর দিক থেকে
আপনার কাছে ডিমান্ড করছি, একটা বিরাট বড় হসপিটাল দিবেন আপনি। और हुमायूं कबीर एक कविकार था बिहार का, जागो जागो सोने वालों, सो कर दिन खोने वालों, दुनिया जाग उठी है कब की, नींद है तुम्हारी की जब की। अब लाल बहादुर शास्त्री को देखिए कि जय जवान जय किसान का नारा लगा, 76वां साल आजादी का हो गया, अब ये वो नारा गूंज रहा है। उसी तरह आप मुर्शिदाबाद से इनका नारा लगाएंगे कि हमारे बड़ी शेर है, हजरत अली का दुर्ग है, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का उम्मत है। जय जवान जय किसान, जय हिंद, जय भारत। ধন্যবাদ দাদা। এবার আমরা সেই অপেক্ষার মুহূর্তে চলে এসেছি। আমি চাইবো এবার আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে, মোহাম্মদ জাকির হোসেন দা, খোকনদার আমাদের আজিজুল হক দা এবং আরিফত দা আমাদের মাননীয় চেয়ারম্যানকে বরণ করে নেবেন। সবাই একটু হাততালি দেবেন না? হুমায়ুন কবির জিন্দাবাদ, মুর্শিদাবাদী নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলা পরিবর্তনের কান্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ, অন্যায়ের বিরুদ্ধে সত্যিকার কাল বৈশাখী হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার একটাই বাঘ হুমায়ুন কবির জিন্দাবাদ। একটা কথা আছে, যখন যখন অত্যাচার হবে তখন তখন প্রতিবাদ করবে মানুষ। হ্যাঁ বন্ধুগণ, এটা যুগে যুগে হয়ে আসছে। আজ বর্তমান প্রেক্ষাপটে গোটা পশ্চিম বাংলাতে যেভাবে টিএমসি বিজেপি যেন কয়েনের এপিড ওপিড হয়ে গেছে, সে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে একমাত্র আমাদের হুমায়ুন কবির, আমাদের চেয়ারম্যান সাহেব। আমি চাইবো ওনাকে কিছু বলার জন্য একটু সবাই হাততালি দিয়ে। আমাদের বিপ্লব ইমতিয়াজ ডোমকল সাব ডিভিশনের আমাদের সংগঠনের যুব সভাপতি 4,500 টাকা এখানে কুড়ি পেয়েছে। কারো যদি হয় একটু খোঁজ করে বিপ্লবের সঙ্গে নিয়ে নেবেন। 4,500 টাকা এখানে পাওয়া গেছে, কারো পকেট থেকে খোয়া গেলে বা পড়ে গেলে একটু দয়া করে নিয়ে নেবেন। আজকে কোথা থেকে শুরু করব সেটাই একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে। কারণ এই জনকল্যাণ মাঠে এর আগেও যখন আমরা কংগ্রেস করতাম, আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল 1982 সালে। তখন সবে বামফ্রন্ট সরকার 1977 সালে প্রমোদ দাশগুপ্ত এবং প্রয়াত জ্যোতি বসুর নেতৃত্বে 1977 সালের 21শে জুন কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকারকে পরাজিত করে বাংলার গদিতে বসেছিলেন। 72 থেকে 77 সিদ্ধার্থ শঙ্কর রায় যে 5 বছরের মন্ত্রিসভা চালিয়েছিলেন, এই বাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায় একজন বিখ্যাত ব্যারিস্টার ছিলেন। তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার মন্ত্রিসভায় সেই সময় বাংলায় মুসলিমদের পার্সেন্টেজ ছিল মাত্র 17%, মাত্র 17%। আর সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় 16 জন মন্ত্রী ছিলেন, তার মধ্যে 11 জন পূর্ণমন্ত্রী। 11 জন পূর্ণমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, সেটা ছিল ডক্টর মোতাহার হোসেন। বীরভূমের মোরাডাই থেকে নির্বাচিত ডক্টর মোতাহার হোসেন ছিলেন পুলিশ মন্ত্রী। কলকাতা থেকে নির্বাচিত আব্দুর রব আনসারী মন্ত্রী ছিলেন। ফজলুল হক মন্ত্রী ছিলেন। আবু বরকত গনি খান চৌধুরী বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ছিলেন। আমাদের এই জেলার সুসন্তান প্রয়াত আব্দুল সাত্তার সাহেব লালগোলার বিধায়ক, তিনি কৃষি এবং আইন মন্ত্রী ছিলেন। এরকম করে 16 জন মুসলিমকে সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রী, লাস্ট কংগ্রেসের মুখ্যমন্ত্রী। আপনারা জানেন
আজকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর সময়কাল চলছে 14 বছর পার হয়ে গেছে। ডক্টর বিধান রায় 14 বছর বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিল। তিনি নিজে যে কোনো মানুষকে দেখলেই তার শরীরের কন্ডিশন তিনি নিজে বুঝতে পারতেন। নিজে তার গায়ে হাত না দিয়েও তার মুখ থেকে প্রেসক্রিপশন করে দিতেন। ডক্টর বিধান রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা আজকে তাজ্জব হয়ে যাই, মুসলমানদের মাসিয়া সেজে বসে আছে, মুসলমানদের ভোট নিয়ে বাংলার 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। 2011 সালে যখন ভারতবর্ষের কংগ্রেসকে সঙ্গে নিয়ে মাত্র সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে, প্রণব মুখার্জিদের সঙ্গে কথা বলে মাত্র 65টা আসন জাতীয় কংগ্রেসকে দিয়েছে। মাত্র 65টা। বাংলার মানুষ আবার নতুন করে 65টা লড়ার সুযোগ থেকে 42 জনকে নির্বাচিত করেছে। 42 জনের মধ্যে মুর্শিদাবাদ জেলা, ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা, এখান থেকে 14 জন কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছে। 14 জনের মধ্যে হুমায়ুন কবির ছিল 14 রেজিনগরে। 3টে সিট বেড়েছিল 2009 সালের ডিটি মিলেছিল। এই সিটগুলো কোথা থেকে বেড়েছিল? টোটাল সিটের সংখ্যা 294, আজও আছে 294, কিন্তু বেড়ে গেল 3টে মুর্শিদাবাদে। কোথা থেকে বাড়লো? মালদাতে 10টা ছিল, 12টা হলো। কোথা থেকে হলো? একটা কলকাতাতে 21টা সিট ছিল। 21টা সিটের বিন্যাস করে দেখা গেল 11টা থাকলো, 10টা সিট কমে গেল কলকাতা। এই মুর্শিদাবাদে আপনাদের পাশে রানীনগর সিট, আমাদের 70 রেজিনগর আর রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর ভেঙে রঘুনাথগঞ্জ 3টে সিট বাড়লো। মালদাতে 2টো বাড়লো। 42টা সাংসদ ছিল, 42টাই আছে। মালদাতে একটা সাংসদ ছিল, 2টো সিট হলো। একটাই মৌসুম হয়েছিল আর একটা আজকে হিসাব সংশোধনী আছে, দক্ষিণ মালদা আর উত্তর মালদা। এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সঙ্গে কতটা মিথ্যাচার করছে, কতটা টিচাচারিতা করছে, কতটা শুধু বিজেপির জুজুর ভয় দেখিয়ে তৃণমূল ক্ষমতায় টিকে আছে, এই বিষয়টাই আপনাদের বলবো। যেহেতু ডোমকল 82% মুসলিম অধিষ্ঠিত একটা বিধানসভা, এখানে মিটিং করে আমি আপনাদের কাছে শুধু বলতে চাই তথ্য দিয়ে। 2011 সাল যখন বিধানসভা ভোট হলো, 13ই মে 2011 বিধানসভার ফল ছিল। 13ই মে 2011 সেখানে আমরা কি দেখেছিলাম যে 229টা সিটে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার নেতৃত্বে 182টি আসন পেয়েছে। সবাই বসেন বসেন। হাত দেখে লাভ নাই। হ্যাঁ হাত দেখাও না ভাই, ছবি দেবে। হাত দেখা যাবো তাই হাত দেখে টাকা পাই না।
আজান হয়ে গেছে, আজানের জন্য আমাকে বন্ধ রাখতে হয়েছিল। তো 2011 সালের নির্বাচনে 229টা সিটে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া খুলে 182টা আসন জিতেছিল, আর মাত্র 65টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস 42টা জিতেছিল। তাহলে কত হয়েছিল ভাই? 182 আর 42, 250 হয়েছিল? হয়নি। 2016-তে যে কংগ্রেসকে নিয়ে সঙ্গে নিয়ে সরকার গড়ল, তারপরে সেই সরকার কংগ্রেসকে এমন পরিস্থিতি করলো রাজ্যে 6 জন কংগ্রেসের নেতা মন্ত্রী হয়েছিল। এই যে আবু হেনাব লালগোলার বিধায়ক, তিনি মৎস্যমন্ত্রী হয়েছিল। বহরমপুরের পরাজিত বিধায়ক মনোজ চক্রবর্তী পরিষদীয় প্রতিমন্ত্রী হয়েছিল। মালদার গনি খান চৌধুরীর ভাই একটা দপ্তরের মন্ত্রী হয়েছিল। আজকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় 3টে দপ্তরের মন্ত্রী, ডক্টর মনীষ ভূঁইয়া। এই মানুষ ভূঁইয়াকে পুলিশের ক্ষমতা প্রয়োগ করে, মানুষ ভূঁইয়াকে মিথ্যা কেসে, মার্ডার কেসের আসামি করে ভয় দেখিয়ে সবংয়ের বিধায়ককে তৃণমূলে যোগদান করিয়ে তিনার মন্ত্রিসভায় 3টে দপ্তরের দায়িত্ব দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর চরিত্রটা দেখুন। এই জঙ্গলের আম জনতার কাছে আমি প্রশ্ন রাখছি যে 2011 সালের ভোটের আগে একসময় বুদ্ধবাবু এই জঙ্গলে দাঁড়িয়ে মাদ্রাসার জন্য একটা বাজে কথা বলেছিল মাদ্রাসায় নাকি ISS-দের চরদের শিক্ষা দেয়। এমন আন্দোলন করা হয়েছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে, 3 দিনের মধ্যে বুদ্ধবাবু পিছু হয়েছিল। সেই কথা উদ্র করেছিল বুদ্ধদেব ভট্টাচার্য, বাংলার কমিউনিস্ট পার্টির মুখ্যমন্ত্রী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার সময় কি করলেন? 10,000 মাদ্রাসাকে উনি নাকি স্বীকৃতি দেবেন, স্যাংশন করে দেবেন। মাদ্রাসার যারা শিক্ষক তাদের একটা অনারিয়াম দেবেন, এবং মাদ্রাসায় যারা গরিব মুসলমানদের ছেলেরা আরবি পড়ে তাদের মিড ডে মিল করে দেবে। কে বলেছিল? এই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পর্যন্ত একটা মাদ্রাসা স্যাংশন দেয়নি। 338 আর 235 মাদ্রাসা শুধু ভোট আসে আর লোলুপথ দেখায়। ভোট আসে আর মুসলমানদেরকে মিথ্যা কথা বলে যে তোমাদের জন্য আমি এই করেছি, সেই করেছি। আজকে পাড়ায় সমাধান টাকা দিচ্ছে। যারা মুসলিম বুথগুলা 1000 মুসলমান বুথে ভোটের দিনে মুসলিম কর্মীরা যারা তৃণমূল করে, তারা যারা কংগ্রেস করে, যারা CPM করে, তারা ভোটের দিনে কিন্তু কেউ কারো আত্মীয় থাকে না, পার্টির ওয়ার্কার থাকে, পার্টির কর্মী থাকে। তারা কিন্তু 1000 ভোটের মধ্যে প্রত্যেকটা মুসলিম বুথে দেখবেন 80% থেকে 82, 84, 88 পর্যন্ত পোল হয়। একই জায়গায় একটা হিন্দু গ্রামে যান, 1000 ভোট, পোল হয় কত? 60 থেকে 65, 68, 70 বেশি পোল নয়। তাহলে মুসলিমরা কিন্তু মনে প্রাণে পার্টিটা করে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে ভোটের দিনে, শ্বশুর জামাইও মারামারি করে, মামা ভাগ্নের মধ্যেও মারামারি করে এই পার্টি করতে যেয়ে এই মুসলমানরা। তাহলে আজকে পাড়ায় সমাধানে 10 লাখ টাকা করে দিচ্ছে। দেখুন কেমন দ্বিচাচারিতা, যে মুসলিমরা 80 থেকে 88 পর্যন্ত পোল করিয়ে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে 3বার মুখ্যমন্ত্রী করেছে, তার সেই মুসলিম গ্রামেও পাড়ায় সমাধানে 10 লাখ। আর যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাস দিয়েছে জোড়া, তাদেরও দেখবেন 10 লাখ, তাদেরও 10 লাখ। বাংলার মুসলমান সহ জেনারেল লোকদের, মা বোনদের লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিচ্ছে। আর যারা মমতাকে দুবেলা গাল দেয়, সেই তাদেরকে দিচ্ছে 1200 টাকা করে।
হিসাব করবেন না, কৈফিয়ত চাইবেন না। আমার এটাই আওয়াজ, এই মুর্শিদাবাদ জেলার মানুষ 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 182টা আসন পেয়েছিল, তখন কটা সিট পেয়েছিল ভাই? একটা, তাও ব্যাকডোর থেকে অধীর চৌধুরী সহযোগিতা করেছিল। সাগর দিঘি 48,000 ভোট পেয়ে সুব্রত সাহা এমএলএ হয়েছিল সাগর দিঘি। বাকি এই ডুমকল সহ 7টা সিট বামফ্রন্ট 34 বছরে যারা সরকারে ছিল। 2011 সালে সরকারের পরাজয় ঘটলেও এই জেলায় 7টা বামফ্রন্টের সিট জিতেছিল, 14টা কংগ্রেস জিতেছিল। আমি তার মধ্যে ছিলাম 2011 সালে। সেই 14টা কংগ্রেস দল কিন্তু 6টা মন্ত্রিসভা পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটে থেকে। 6টার মধ্যে বহরমপুর আর অবহেলা 2টো মন্ত্রী দিয়েছিল 6টার মধ্যে। 2011 একটা, তাকে মন্ত্রী করলো, যেহেতু সে সুব্রত সাহা, তাকে মন্ত্রী করলো। আর মনোজ চক্রবর্তীর অবহেলা 1.5 বছরের মাথায় তাদেরকে মন্ত্রিসভা ছেড়ে চলে আসতে হলো। 2016 তো কি হলো? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার লড়াই হলো বাংলায়, একাই 211টা সিট জিতল। এই মুর্শিদাবাদে কটা জিতেছিল? 4টে। ঘরিয়ারপাড়া, ওই শামশেরগঞ্জ, জঙ্গিপুর জাকির হোসেন আর সুব্রত সাহা, ওই সাগর থেকে 4টে মন্ত্রী, সুব্রত সাহা আর জাকির হোসেন। 4টের মধ্যে 2টো। 2021-এ কটা সিট? মুর্শিদাবাদের মানুষ 2 হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিল। সিট কটা? বহরমপুর আর 64, মুর্শিদাবাদ বিজেপি পদ্ম ফুলে জিতল। আমরা 20টা জিতলাম। এই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সঙ্গে এতটাই বিশ্বাসঘাতকতা করেছে, এতটাই মুর্শিদাবাদের মানুষকে তাচ্ছিল্য করেছেন, অপমান করেছেন। আমাদের মতো একটা যোগ্য লোককে আমি 2012 সালে 20 নভেম্বর কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত তার ফ্যামিলির সঙ্গে সংঘর্ষ হলো। আমাকে জাত তুলে তার বাড়ির লোক গাল দিয়েছিল। আমি অধীর চৌধুরীর কাছ থেকে বিচার চেয়েছিলাম, বিচার অধীর চৌধুরী দেয়নি। তাই 18 বছরের মাথায় আমি কংগ্রেসের বিধায়ক পদ তুচ্ছ করে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশ্বাস করে 20 নভেম্বর 2012 তার কাছে গিয়ে বললাম, আমি অধীর চৌধুরীর সঙ্গে 30 বছর কংগ্রেস করেছি, কখনো 82 দিন জেল খেটেছি বহরমপুর সেন্ট্রাল জেলে, কখনো 28 দিন জেল খেটেছি, কখনো 9 দিন জেল খেটেছি। কিন্তু আজকে আপনার এই চরিত্র, সে নিজের স্ত্রীকে থামাতে পারেনি, আমাকে মুসলিম জাত তুলে গাল দিয়েছে। তার প্রতিবাদে আমি বিধায়ক পদটা ছুটে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা রেখে 2012 সালের 20 নভেম্বর আমি যখন যোগদান করলাম, সেই দিনই বেলা 4টের সময়, সেই সময় চিফ সেক্রেটারির নাম ছিল সঞ্জয় মিত্র। এই সঞ্জয় মিত্র যখন চিফ সেক্রেটারি, তখন আমার কাছে 4:30 সময় একটা চিঠি আসে। চিঠিতে কি লেখা? যে আপনি আগামীকাল 21 নভেম্বর 2012 বেলা 1টার সময় রাজভবনে আসুন, আপনাকে মন্ত্রী হিসাবে শপথ নিতে হবে। যথারীতি গেলাম। মুখ্যমন্ত্রী নিজেই প্রথমেই আমাকে বলেছিল মাইনরিটি দপ্তরের, মাইনরিটি শিক্ষা দপ্তরের মন্ত্রী করুন। দিল কি? গরু ছাগল তাড়ানো। একসময় এখানকার বিধায়কও ছিল এই গরু ছাগল তাড়ানোর মন্ত্রী, আমাদের আনিসুর সাহেব। পরবর্তী তার দল থেকে পঞ্চায়েত মন্ত্রী করেছিল, অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছে। আমাদেরকে তখন মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী করব বলে আমি চাইনি, কিন্তু মন্ত্রীও হতে চাইনি। তখন তিনি হুমায়ুন কবিরকে গুরুত্ব দিয়ে বলল, আমি উন্নয়নের কোনো কথা হয়নি,
বললো মাইনরিটি দপ্তরের মন্ত্রী করবো। দপ্তর যখন বন্টন হলো তখন দেখলাম ওই দপ্তরের কোনো বিষয় নাই, আমাকে পানি সম্পদ দপ্তর উন্নয়নের প্রতিমন্ত্রী করা হলো। সেই সময় প্রায়ত একজন হাইকোর্টের জাজ, তিনি ছিলেন ওই পূর্ণমন্ত্রী, হাইকোর্টের জাজ ছিলেন, তিনিও মুসলিম ছিলেন, তিনিও আমাদের ভরতপুরের শীত গ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীকালে কলকাতায় সেন্ট্রাল এভিনিউতে তিনার বাড়ি আছে, তিনার স্ত্রীও এখনো আছে। কিন্তু তিনি আমাকে বললেন, ভাইয়া আমারই তো কোনো কাজ নেই, আমাকেই তো কোনো ফাইল নিশ্চিত করতে দেয় না, তারপর আবার আপনাকে নিয়েছে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছে, আর অপেক্ষা করুন আমি দেখছি। 3-4 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট চাইলাম, গেলাম, বললাম আপনি ওকে প্রতিমন্ত্রী করলেন পানি সম্পদ বিকাশ উন্নয়ন, আমার কি কাজ, দায়িত্ব বন্টন করে দেন। যাই হোক প্রধানমন্ত্রীকে ডেকে আমাকে বহরমপুর থেকে নর্থ বেঙ্গলটার দায়িত্ব আলাদা করে ভাগ করে দিল। আমার অপরাধ, ওখানে একজন দার্জিলিং থেকে একজন বিধায়ক ছিল হরকা বাহাদুর ছেত্রী। হরকা বাহাদুর ছেত্রী এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছে যে আপনি আমাকে একটা দার্জিলিং এ কসাইখানা খুলে দেন। এবার মুখ্যমন্ত্রী আমার কাছে ফরওয়ার্ড করলো হরকা বাহাদুর ছেত্রীকে। আমি বললাম মুখ্যমন্ত্রী যদি চান নিশ্চয়ই আপনার কাজ হয়ে যাবে। আমি সেখানে তাকে একটা কসাইখানা লাইসেন্স করে দিলাম। যেই করে দিলাম 2.5 মাসের মাথায় 21শে নভেম্বর আমি মন্ত্রী হয়েছি। 23শে ফেব্রুয়ারি 2013 তখন এই অধীর রঞ্জন চৌধুরী, আমি সে নভেম্বর হয়েছে, ও 28শে অক্টোবর ভারতের রেল মন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী। ও মনমোহন সিংকে বলে আর ইলেকশন কমিশনকে বলে আজকে দেখুন না বসিরহাটের এমপি নুরুল হাকিম কবে মারা গিয়েছে, 8 মাস আগে তার বাই ইলেকশন হয়ে। দেখুন না সাধারণ পান্ডে কলকাতায় 1.5 বছর ধরে আগে মারা গিয়ে পরে তার স্ত্রীকে ক্যান্ডিডেট করলো, 1.5 বছর পরে বাই ইলেকশন। আর আমার সঙ্গে 2.5 মাসের মাথায় 23শে ফেব্রুয়ারি 2004 আমার বাই ইলেকশন। এই যে অধীর রঞ্জন চৌধুরী, উনি তখন রেলের রাষ্ট্রমন্ত্রী, 22-24টা আরপিএফ এর সিকিউরিটি। সরকার ইলেকশন কমিশনের নির্বাচনে প্রচার করার টাইম ছিল সকাল 6টা থেকে রাত্রি 10টা। অধীর চৌধুরী আমাকে হারানোর জন্য সকাল 6টা থেকে 10টায় পর্যন্ত প্রচার করত, আর রাত্রি 10টার পরে বহরমপুর থেকে গাড়ি নিয়ে প্রত্যেকটা হিন্দু গ্রামে গিয়ে বলতো, জানো তোমরা হুমায়ুন কবির ওই দার্জিলিং এ একটা গরু জবাই করার কসাইখানা খুলে দিয়েছে, তোমরা যদি হুমায়ুন কবিরকে ভোট দাও তাহলে কিন্তু তোমাদের এই হিন্দু গ্রামের মোড়ে মোড়েও গরু জবাই করার কসাইখানা খুলে দিবে পানি সম্পদ দপ্তরের মন্ত্রী। হিন্দুরা বললো তা তো ঠিক, তাহলে ডকুমেন্ট দেখা। অধীর চৌধুরী শিয়ানা ঘুঘু ও ডকুমেন্ট তুলে দিয়ে দিল। হিন্দুরা কিন্তু যাকে আমাকে ভোট দিল, তারা ভোটের দিনে একটা ভোট দিল কাকে, আজকে যিনি রেজিনগরের এমএলএ, তার নাম হচ্ছে রবিউল আলম চৌধুরী। ওই 2013 সালের 23শে ফেব্রুয়ারি ও একবারও কোনো দেয়ালে রবিউল আলম চৌধুরী লেখেন, রবি চৌধুরী মানে অধীর চৌধুরীর তাকুতো ভাই। আলম লিখলে ভোট দিল না হিন্দুরা, বলতে তো হুমায়ুন কবিরকে দেবো, হুমায়ুন কবিরকে আগে দিয়েছিলাম, তাহলে আবার হুমায়ুন কবিরকে দেবো। এই রবি চৌধুরীর নামটা দেয়ালে দেয়ালে আলম লিখতে দিল না, শুধু রবি চৌধুরী লিখে হুমায়ুন কবিরকে হারানো। দেখ কেমন লাগে 2024-এ। 2013-তে অধীর চৌধুরী তুমি হুমায়ুন কবিরকে হিন্দুত্ব দেখিয়ে গঙ্গাতে তাদের নাকি মৃত্যু পড়াতে দেব না, আমি নাকি কসাইখানা খুলে দেব। আমি যখন 2024-এ ইউসুফ পাঠানের হয়ে ভোট করতে নামলাম, যখন যোগী আদিত্যনাথ ইউপি থেকে এসে
শক্তিপুরে বলছে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে 7 পিঁড়া সিধা করবো, তখন এই মমতা ব্যানার্জির দলের স্পোকসপারসন থেকে শুরু করে এই যে আছে ভেড়া এমএলএ আছে, যে ভেড়া এমএলএগুলো আছে তৃণমূলে, পুরো ভেড়ার মুখ খুলেনি, আমার পক্ষে কথা বলেনি, নিশ্চুপ ছিল, পুরোপুরি নিশ্চুপ ছিল। আমি হুমায়ুন কবির, উনি যখন 30 এপ্রিল 2024 যোগী আদিত্যনাথ বলল যেটা দাঙ্গা আওয়াজ আছে এখানে, আমাকে ডাইরেক্ট নাম না করে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিল। সেই দাঙ্গাবাজের জন্য বলল যদি এটা ইউপি হতো তাহলে আমি যোগী আদিত্যনাথ উল্টো করে টাঙিয়ে 7 পিঁড়া সিধা করে দিতাম। বলল কবে? 30 এপ্রিল 2024। কোথায় বললো? এই যে দাঙ্গা মন্ত্রী আছে, রাজনীতি কিছু নাই, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাথায় টুপি দিয়ে গাড়ি রেখে গীতাচারীদের শেষ নেই, তিনি এখনো জুমাইতুল হিলের রাজ্য সভাপতি, আবার ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের ভোটে। এর আগে দাঁড়িয়েছিল কোথায়? বর্ধমানের মঙ্গল কোটে, সেখানে ঝাঁটা লাঠি খেয়ে সেখান থেকে এসেছে বর্ধমানের মন্দেশ্বরে, এবারও এখানে ঝাঁটা লাঠি খাবে, এবারও ঝাঁটা লাঠি খাবে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাহলে তার মদতে, তার দপ্তরে একটা মাঠ, শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ, থানা থেকে এই যে যেমন আপনাদের জঙ্গল থানা, শক্তিপুরের থানা আর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ 50 মিটার দূরত্ব। সেখানে হেলিকপ্টার নামানোর পারমিশন কে দিল? এই মমতা ব্যানার্জির জেলা শাসক রাজশ্রী মিত্র। তিনি এখন কলকাতায় ওই হিমপত এমপি হয়ে গিয়েছে, নতুন ডিএম এসছেন। এই ডিএম দেখে তারা 17 তারিখে শক্তিপুরে রামনবমীর দিনে সশস্ত্র মিছিল, এসপি, এডিশনাল এসপি, বিভিন্ন থানার আইসির নেতৃত্বে মুসলিমদের উপরে আক্রমণ হলো। তবে 17 এপ্রিল 2024 7 দিন গোটা জেলার নেট বন্ধ থাকলো। 5টা থানা, বহরমপুর, রেজিনগর, বেলডাঙ্গা, শক্তিপুর, এসব থানার নেট বন্ধ থাকলো 7 দিন। কি করে? যোগী আদিত্যনাথ সাথে মমতা ব্যানার্জির যদি লিঙ্ক না থাকে, আন্ডারগ্রাউন্ডে যদি চ্যানেল না থাকে, কি করে প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে, যেখানে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার দপ্তরে জেলা শাসক কি করে নসিবে, তার হেলিকপ্টার নামে কি করে নামলো? নেমে যখন আমাকে বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করবো, ও বাগাওয়াল হলে আমরা কোনো তেতুর। পরের দিন 1 মে সন্ধ্যা 6টার সময় রবিউল আলম চৌধুরী বক্তৃতা করছে, আর মুখ্যমন্ত্রী মালদা থেকে একটা সভা করে বড়ুয়ার কিষাণ মন্দির মাঠে হেলিকপ্টারে নামলো। আমি সেখানে প্রেজেন্ট ছিলাম, এদের সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব ছিল। সেই সময় এই রবিউল আলম চৌধুরী চেয়ারম্যান ছিলেন। তো আমাকে মুখ্যমন্ত্রী ডেকে বলছে, হুমায়ুন, মুখ্যমন্ত্রী তো বলছে খবর খুব খারাপ। কিসের দিদি? তো ওখানে সেলিং দিতে যাচ্ছে, তাহেরও 30 থেকে 40 হাজার ভোটে হেরে যাচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রে। আমি কি করবো দিদি? আমি ইউসুফ পাঠানের মা বাবাকে কথা দিয়ে ইউসুফকে নিয়ে এসেছি ভোটে জিতাবো। তো ইউসুফ 80 থেকে 1 ভোটে হেরে যাচ্ছে, অধীরে আবার জিতে যাচ্ছে। আমি কি করি? আপনি নিয়ে এসছেন, তখন তো ভাবা উচিত ছিল। না না, তুমি পারবে, তোমাকেই ইউসুফকেও জিতাতে হবে। তাহলে ঠিক আছে দিদি, আমি ইউসুফকে যে করে হোক জিতাবো, কিন্তু তাহেরকে জিতাবো না, বিরাট নেমা খাবো। তোমার কোথাও জিতাতে হবে। আমি সেদিনকে বললাম সন্ধ্যা 6:30টার পরে বক্তৃতা মাইক ধরে আমি বললাম, যোগী আদিত্যনাথ আপনি ইউপির মুখ্যমন্ত্রী, ঠিক আছে, আপনি শক্তিপুর প্রতাপ সংঘ মাঠে এসে মুর্শিদাবাদের যেখানে 72% মুসলমানের বাপ, সেখানে আসে আপনি বলবেন মুসলিমদের উল্টো করে টাঙিয়ে সিধা করব। এটা ইউপি না, এটা অযোধ্যা না, এটা লখনৌ না, এটা ভারতবর্ষের পশ্চিম বাংলা আর মুর্শিদাবাদ জেলা।
আপনি যদি 30,000 লোক জমা করে মুসলিমদের উল্টো করে টানিয়ে সেটা করতে পারেন, আমি মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবির 2 ঘন্টার মধ্যে আপনার ওই বিজেপি সমর্থকগুলোকে এমন তারা জুড়ব অন্যায় বলেছিলাম। এক কথাতে কংগ্রেসের অজিত চৌধুরীর ভোট ব্যাংক বিজেপি এখানে সেলিম সাহেবের যারা ধর্ম নিরপেক্ষ হিন্দু ভোটার তারা বিজেপির গৌরী ঘোষের দিকে চলে গেল। অমনি চিৎপাটান হয়ে গেল সেলিম সাহেব আর চিৎপাটান হয়ে গেল অজিত চৌধুরী। আমি বদলাটা নিলাম 2013 সালের 23শে ফেব্রুয়ারি আমার বিরুদ্ধে যে হিন্দু মুসলমানের সুশ্রুতি দিয়েছিল তার যোগ্য জবাবটা দিচ্ছে। এখনো দেখেন অজিত চৌধুরী প্রতিদিন ছিলমিল করছে। এই হুমায়ুন কবিরকে দিয়ে মমতা ব্যানার্জি আপনি আমাকে হারিয়েছেন, দাগা লাগিয়েছেন, এসব কথা আমি বলি না। অজিত চৌধুরী বলে যারা আছেন তাদের দেখবেন ফুটে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে প্রাপ্তন করাই হচ্ছে আমার মনটা। মুসলমানদের সঙ্গে শুধু বিজেপির ভয় দেখানো, বিজেপির চুজুর ভয় দেখাবো আর মুসলমানরা আপনার দুধের গায়ে হবে। মুসলমানদের যারা রেড রোডে 1 মাস রোজা করার পর রেড রোডে ঈদের নামাজ, সেই নামাজে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেন, তাদের কাছে আমার বলা আপনাদের বিপি বাচ্চা, আপনাদের বোন, আপনাদের মা, আপনাদের বুবু, আপনাদের খালা তারা কি যায় নামাজ পড়তে যায় না? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানায় সে নামাজকে মানে না, সে 10টা করে বেড়াচ্ছে। তাকে যেন আপনারা হিজাব করে ওখানে মুসলিমদের দুধের গায়ে বলার সুযোগ দেবে। আগামী দিনে যতবার শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করবে, আমি কিন্তু বাংলার 2,82,00,000 মুসলমানদের কাছে মোল্লা মোল্লা করব। উচিত শিক্ষা দেওয়ার জন্য এই জনতা উন্নয়ন পার্টিটার জন্ম দিয়েছি। জন্মটা কবে হয়েছে ভাই? আজ থেকে 1 মাস কয়েকদিন হল। আজকে হচ্ছে 17 তারিখ, 22 তারিখে জন্ম দিয়েছিল। ওই মাসে 31 তারিখে ডেট ছিল, 31 তারিখে মাস ছিল। তার মধ্যে আমি হিম্মত দেখি মুসলমান ভাই এবং মুসলিমদের 10% মানুষের উপরে ভরসা করে আমি কিন্তু ব্রিগেড ময়দান করবো এটা ঘোষণা করেছিলাম। ওই 22 তারিখে 6 জানুয়ারি মিস্টার ত্যাগী, কর্নেল ত্যাগী, তার কাছে গেলাম। আমার জনতা উন্নয়ন চেয়ারম্যান হিসাবে একটা লেটার দিলাম যে আমাকে আপনাদের মাঠটা দেওয়া হোক। 7ই ডিসেম্বর হিন্দুরা সেখানে গীতা পাঠ করার জন্য পেইল পারমিশন। আমি যখন নামাজ পড়ো, যেহেতু মিস্টার ত্যাগী ডেকেছে আমার কাছে মাঠের এনওসি জরুরি, যেহেতু 1 ফেব্রুয়ারি আমি ঘোষণা করেছিলাম যে আমি সভা করবো ব্রিগেডে দিয়ে মৃত্যু ঘন্টা ভাঙব তৃণমূল সরকার। এই স্বৈরাচারী সরকার, চাকরি বিক্রি করা সরকার, মিথ্যাচারের সরকার, তুলাবাদীর সরকার, পুলিশ আর বিডিও আর বেলারদের দিয়ে চালানো সরকারটাকে উৎখাত করার জন্য 1 ফেব্রুয়ারি রবিবার ব্রিগেড ময়দানে সভা করব ঘোষণা দিয়েছে। এত ভয় পেয়েছে বিজেপি টিএমসি, চোরে চোরে মাছ করতে ভয় না। যে মিস্টার ত্যাগী যদি প্রথমেই মার দেবে না, 6 তারিখে বলে দিতে পারতেন, 8 তারিখে বলে দিতে পারতেন, 13 তারিখে বলে দিতে পারতেন, 16 তারিখে চিঠি দিয়ে ডেকে তারপরে আমাকে বলছে যে আপনাকে ব্রিগেড দিতে হবে।
বলছে আপনি শহীদ মিনারে করুন। না, শহীদ মিনারে তো 25,000 লোক আছে। আমার টার্গেট তো 10 লাখ। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বাড়ে খেতে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে আপনাদের ক্লিয়ারেন্স ছিল আমাকে লাভ দিবে না, কালকে তো লাভ দিল। আমি কালকেই কলকাতায় সাংবাদিকদের করেছি আবার একটা ঐতিহাসিক সভা আগামী 31শে জানুয়ারি শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা ওই খাগড়াপাড়া মোড়ে যে জায়গার মালিক এখানে বসে আছে আমাদের সামনে এর জায়গাতে 22শে ডিসেম্বর 2025 আমি সভা করে আমার দলের জন্ম দিয়েছিলাম। আবার আপনাদের সামনে আজকে ঘোষণা করলাম 31শে জানুয়ারি শনিবার বেলা 1টার সময় 10 লক্ষ মানুষের উপস্থিতিতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোরের সরকার, তোলাবাদী সরকারটার মৃত্যু ঘটনা ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে ঘোষণা। আপনারা মুর্শিদাবাদের ইতিহাস জানেন তো? 1757 খ্রিস্টাব্দে প্রথমে মুর্শিদকুলি খাঁ থেকে শুরু করে লাস্ট নবাব সিরাজউদ্দৌলা আমাদের বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে তিনি গঙ্গা পথে পলায়ন করছিলেন। একজন মির্জাফর ওই লর্ড ক্লাইভের নির্দেশে সেই সিরাজউদ্দৌলাকে এবং তার মাসি ঘেসিটি বেগমকে ধরে নিয়ে এসছে। লর্ড ক্লাইভের কিন্তু ইচ্ছা ছিল না নবাব সিরাজউদ্দৌলাকে শিরচ্ছেদ করা, কিন্তু মির্জাফরের বড় পুত্র মিরন সেদিন রাতে ভোরবেলায় নবাব সিরাজউদ্দৌলা 5 বছরের যুবক বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা শিরচ্ছেদ করে দিয়েছে। তাই আমি লাস্ট দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করি। আমি যখন 2024 সালে 12ই ডিসেম্বর কলকাতায় এবং তার আগের দিন বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসার জালসা থেকে বললাম যে 1992 সালের 6ই ডিসেম্বর যে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে 3% উগ্র হিন্দুত্ববাদ বজরং পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের সদস্যরা এলকে আদবানি এবং মল্লী মোহন যোশীর নেতৃত্বে বাবরি মসজিদটা ধ্বংস করে 3% হিন্দু উল্লাস প্রকাশ করছিল। আমি তাই 12/2024 বললাম মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ করব। 11 মাস মমতা ব্যানার্জি কিছু বলল না, অভিষেক ব্যানার্জি কিছু বলল না। 6 ডিসেম্বর 2025 যেই আর 9 দিন বাকি আমাকে রাত্রে ফোন করে ডাকছে, গেলাম 12টায় পৌঁছালাম। 12টা 10 থেকে 2:10 2 ঘন্টা এই অভিষেকের এজেন্ট প্রতীক জৈন আমাকে 1 to 1 ওনাদের সল্টলেকের একটা বিল্ডিং আছে 11 তলায়, আমাকে কত রকম প্রস্তাব উপঢৌকন দেওয়া যে আপনি কেবল বাবরি মসজিদ থেকে সরে আসেন, বাবরি মসজিদটা করা যাবে না, তাকে আপনি কি চান না? আমি কিছু চাই না, আমি মুসলমানদের টাকায় যে বাবরি মসজিদ 3% হিন্দুরা ভেঙে উল্লাস প্রকাশ করেছিল 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যখন বলেছিল যে বিতর্কিত ল্যান্ডটা রামলীলার হাতে তুলে দেওয়া হলো, কোনো ডকুমেন্ট ছাড়াই রামলীলাকে দেওয়া হলো। সেখানে রাম মন্দির কিন্তু 22শে জানুয়ারি 2024 ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাম মন্দির কিন্তু ঘটা করে উদ্বোধন করেছে। আমরা বাংলা সহ গোটা ভারতবর্ষের 42 কোটি মুসলমান কেউ কিন্তু আমরা রাম মন্দিরের বিরোধিতা করিনি, সমালোচনা করিনি। সুপ্রিম কোর্ট 2য় প্যারাগ্রাফে রায়ে বলেছিল যে এই ল্যান্ডটা রামলীলাকে দেওয়া হলো রাম মন্দির করার জন্য। আর ওই করে এই যোগী আদিত্যনাথ সরকারকে 5 একর 15 বিঘি জায়গা দিতে বলেছিল। জায়গাটা কোথায় দিতে কতদিন ফাইন যাবে? 2019 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের রায়, আর 2020 সালের ডিসেম্বরে
5 একর জায়গা দিল কোথায়? যে অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, যেখানে আজ রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে 14 কিলোমিটার দূরে এক নদীর ধারে জায়গা দিল। সেখানে মাত্র 12 থেকে 14% মুসলমানের বাস। আমি একদিন হায়দ্রাবাদ গেলাম। হায়দ্রাবাদ গিয়ে ওই এলাকার কিছু লোকের সাথে আমার হোটেল পরিচয় হল। আমরা ভাই তোমাদের বাবরি মসজিদটা হচ্ছে না কেন? তোমার যে দাদা কি করে হবে? আমরা 12-13% মুসলমান বাস করি, তার ভিতরে অর্ধেক গরিব মানুষ দিনারি খাই অকারি করি, অন্য কিছু কাজ করে খাই, আমরা কি করে করবো? আমার সেদিন মাথা বলতো যে মুর্শিদাবাদে আমরা 37% আছি, বাংলায় আমরা 37%, মুর্শিদাবাদের 70 থেকে 72%, বেলডাঙ্গার জন্য একটা চাকরি। তোমাদের এত ঘা চলছে কেন ভাই? তুমি মন্দির করে বেড়াবা, পুরীর জগন্নাথ মন্দির সরকারি টাকায় 400 কোটি টাকা খরচ করে তুমি দীঘায় করবা। 1100 কোটি টাকার জায়গা রাজারহাট নিউ টাউনে, সেটা তুমি মন্দির করার জন্য দিয়েছিলাম নাশ করবা। গতকাল শিলিগুড়িতে 45 বিঘা জায়গা সেখানে দিয়ে দিবা শিব মন্দির করার জন্য। দুর্গাপুরতে 10,000 দিয়ে শুরু করে তুমি 1,10,000 অনুদান দিবা সরকারি কোষাগার থেকে। তুমি কার্নিভাল করবা, রেড রোড ব্লক করে, তোমার গণতান্ত্রিক অধিকার আছে। আর বাংলার মুসলমানদেরকে তুমি কি পেয়েছো? দুধের গায়ে বাংলার মুসলমানদের জোড়া পায়ে লাঠি খাওয়ার জন্য মমতা ব্যানার্জি আপনি প্রস্তুত থাকেন। 2026 সালের নির্বাচনে বাংলার মুসলমানরা আপনাকে জোড়া পায়ে লাঠি মারবে। এতদিন দুধ দিয়েছে, এক্ষেত্রে দুষ্টু গায়ে দেখবেন দুধের মাঠে হাত দিলে জোড়া পায়ে লাঠি। এই লাভ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে তার জোড়া ফুলের প্রতীককে মারতে হবে। মানবেন তো? রাজি আছেন তো? জনতা উন্নয়নের পার্টির প্রার্থীকে দমকলে ভোট দিয়ে জিতাবেন তো? আপনাদের দমকলের আবার আনিসুর রহমানের মন্ত্রিসভার সদস্য আমরা যাকে প্রার্থী করবো, আপনারা ভোট দিয়ে জিতাবেন। আমি বলছি আগামী দিনে মন্ত্রিসভা রিমোট কন্ট্রোল হুমায়ুনের হাতে থাকবে। এই দমকলে আবার নতুন করে মন্ত্রিসভার সদস্য ওই রাজভবনের শপথ নেবে। আমি ওয়াদা করে গেলাম। শুধু আমাদের প্রার্থীকে ভোট দিয়ে একটা সুযোগ দেয়। মমতাকে 3 বার দিয়েছে, বামফ্রন্টকে 34.5 বছর দিয়েছে। আমাদের জনতা উন্নয়নকে মুর্শিদাবাদের 22টা সিটের মধ্যে আমি বলেছি 20টা আছে, 20 সৈন্য করুন, 2টাকে হটিয়ে দিয়ে আরেকটা সৈন্য হচ্ছে। বললাম তৃণমূল যেন দৃঢ় হয়, যতই অভিষেক আসুক, মমতা আসুক, জনপ্রিয়া হাকিম আসুক, ওকে তো আমি মুসলমানই মানি না। ও তো বিহারের, ওর বাপের বাড়ি ছিল বিহারের গয়া, আর ওর মা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম ছিল গায়ত্রী ব্যানার্জি, আর ববি হাকিমের মা মমতা ব্যানার্জির আপুর মাসি ছিল, মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিল। কাজে আপনাদের মিথ্যা কথা বলছি না, এসব ভুল হয়েছে। ক্রস আগামী সবাই সাচ্চা মুসলমান, ইমানদার মুসলমান, তাদেরকে বাংলার উন্নয়নের জন্য বাংলার গদিতে যেই বসবে, হুমায়ুন কবিরের সমর্থন ছাড়া রাজ্যপাল যেন কোনো মতেই কাউকে মুখ্যমন্ত্রীর শপথে না ডাকতে পারে। আপনারা মুর্শিদাবাদের যে 20টা তৃণমূল আছে, এই 20টা সিট আমার জনতা উন্নয়নকে দেন। বাকি আমি 182টা সিটে লড়ে 120 থেকে 130 শহীদ নিয়ে যাব। আর এই তৃণমূলকে 3 নম্বরে পাঠায়, বিজেপি আমার সাথে থাকবে, তারপরে 3 নম্বরে থাকবে তৃণমূল কংগ্রেস। তখন দেখবো এই যে এখানকার দমকল সাব ডিভিশনের যেসব তৃণমূলের গুন্ডারা
ওই থানায় বসে গরিব মানুষের বিরুদ্ধে পরিকল্পনা করছে, তোমরা কোথায় থাকা সেগুলো গুটিয়ে দেবো। পরিষ্কার কথা। তাই আমি আপনাদের কাছে বড় জোরে আবেদন করব, আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের ভরসায় বাংলার 2,82,00,000 মুসলমানদের ভরসায় 1.5 কোটি ভোট মুসলমানরা যদি আমার পার্টিকে দেয়, আমি আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীর গদিতে আন্দোলন বসবো। 1.5 কোটি বেশি লাগবে, 1 লাখ করে ভোট, 1.5 কোটি মানে 150টা আসন নিয়ে মমতা ব্যানার্জির ভাইপো বলছে 250 সিট, 50-এ বেঁধে রাখবে। আর বিজেপি বলছে গতবার বলেছিল ইস্তেমার 221, 77তে ঘুরে গেছে, এবার যাতে 76টা কি চাই সেটাও কোনো চিন্তা নেই। মুসলমানরা আপনারা নিজের পায়ে দাঁড়ান, ইমান নিয়ে চলুন। শুধু নামাজ পড়লে হবে না, কোন মুসলিম যদি আক্রান্ত হয়, কোন মুসলিমের উপরে যদি কেউ চক্র দেয়, আপনি মুসলিম হিসেবে আমি আপনাকে বলছি, নিজের পায়ে শক্তিতে দাঁড়ান। মহান আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে। আগামী দিনে বাংলার মাটিতে আমরা নতুন ইতিহাস সৃষ্টি করব। সবাইকে আমার সালাম, আদাব, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, বাংলার মাটি জিন্দাবাদ, দমকলের সর্বস্তরের মানুষকে সালাম, আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ। জনগণ পার্টি জিন্দাবাদ, 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 হুমায়ুন কবির জিন্দাবাদ, 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 বাংলার কান্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ, 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 মুসলমানের নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ। আমাদের জনতা উন্নয়ন পার্টির লোকরা কতটা সৎ তার প্রমাণ আজকে পাওয়া গেছে। আপনার চাঁদপুর বাড়ি, নওদা বাড়ি, মুরসালিন থেকে 4,500 টাকা পড়ে গেছিল। আমাদের জনতা উন্নয়ন পার্টির লোক সেই টাকা তুলে দিয়েছে, তার হাতে আমাদের হুমায়ুন সাহেব এই টাকা তুলে দিচ্ছে। এটা যদি তৃণমূল হতো এই টাকা তুলে দিয়ে চলে যেতে পারছে। সকলকে